সিনেমার শুরুতেই আমরা দেখি এক নারী ট্রেনে করে কোথাও যাচ্ছে। তার হাতে একটি রহস্যময় প্যাকেট, কিন্তু হঠাৎ করেই সে ভয়ে দৌড়তে শুরু করে। এরপর দৃশ্য বদলে যায় আর আমরা একটি ছোট ছেলেকে দেখি, যাকে জোর করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। ছেলেটি বারবার কাউ বলে চিৎকার করছে এবং তাকে থামতে অনুরোধ করছে। এরপর জানা যায় একটি শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাকে প্রথমে অপহরণ করা হয়েছিল, তারপর তাকে হত্যা করে মাটির নিচে পুঁতে ফেলা হয়। এই অপহরণ ও হত্যাকাণ্ডের দায়ে এক নারীকে গ্রেপ্তার করা হয় এবং আদালত তাকে গুলি করে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেয়। এরপর গল্প আমাদের নিয়ে যায় সেই মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৩ মাস আগে। রেডিওতে ঘোষণা করা হচ্ছিল যে নারী শিশুটিকে অপহরণ করেছিল সে ছিল শিশুটির ন্যানি কিংকাও। এরপর আমরা শিশুটির মামা হেমকে দেখি। তিনি জেলে কাউয়ের সঙ্গে দেখা করতে এসেছেন। কাউয়ের আচরণ দেখে স্পষ্ট বোঝা যায় সে হেমকে খুব ভালোভাবেই চিনত। কাউ বরাবর হেমকে বলছিল সে তার ভাগ্নে ভ্যাঞ্চিকে হত্যা করেনি, সে সম্পূর্ণ নির্দোষ। এরপর গল্প আবারও ৫ মাস পেছনে ফিরে আসে। জানা যায় কাউ আগে হেমের বোন ওয়ানের দোকানে কাজ করত, কিন্তু ওয়ান সবসময় তাকে অপমান করত, বকাঝকা করত এবং মানসিকভাবে প্রচণ্ড নির্যাতন করত। এমনিতেই কাউ দীর্ঘদিন ধরে ডিপ্রেশন, মানসিক অস্থিরতা এবং উদ্বেগের মতো সমস্যা নিয়ে ভুগছিল। তার উপর এই অত্যাচার তার পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছিল। এদিকে কাউ বরাবর ওয়ানের কাছে হেমের খোঁজ জানতে চাইতো। তখন ওয়ান জানায় হেম এখন তার স্ত্রীর সঙ্গে রয়েছে। এই খবর শুনে কাউ আরও ভেঙে পড়ে। নিজের বাড়ি আর মায়ের কথা মনে করে সে গভীরভাবে হতাশ হয়ে যায়। মন খারাপ থাকার কারণে কাজে মন বসতে পারছিল না, আর সেই কারণেই ওয়ান শেষ পর্যন্ত তাকে চাকরি থেকে বের করে দেয়। এদিকে পিন নামে এক যুবক দোকানে আসে। সে ওয়ানের দোকানেই কাজ করত এবং অনেক দিন ধরেই দোকানের টাকার উপর তার লোভ ছিল। কাউকে কাঁদতে দেখে পিন তার কাছে এগিয়ে যায় এবং জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন কাউ জানায় ওয়ান তাকে চাকরি থেকে বের করে দিয়েছে, এখন সে শুধু নিজের বাড়িতে নিজের মায়ের কাছে ফিরে যেতে চায়। পিন তখন তাকে বলে সে চাইলে কাউকে বাড়িতে পৌঁছে দিতে পারে, তবে তার জন্য কিছু টাকার প্রয়োজন হবে। আসলে পিন শুরু থেকেই কাউকে নিজের ফাঁদে ফেলছিল। এরপর পিন কাউকে দিয়ে ওয়ানের ছেলে ওয়ানচিকে স্কুল থেকে নিয়ে আসতে বলে। এই পুরো পরিকল্পনায় পিনের সঙ্গে তার বন্ধু সমও জড়িত ছিল। এদিকে ওয়ান যখন জানতে পারে যে কাউ স্কুল থেকে ওয়ানচিকে নিয়ে গেছে, তখন সে সঙ্গে সঙ্গে বুঝে যায় যে কাউ তার ছেলেকে অপহরণ করেছে। এরপর পিন কাউকে দিয়ে ওয়ানকে ফোন করিয়ে মুক্তিপণ দাবি করায়। নিজের ছেলেকে ফিরিয়ে আনার জন্য ওয়ান সেই টাকা দিতেও রাজি হয়ে যায়। কিন্তু কাউয়ের তখন বিন্দুমাত্র ধারণা ছিল না যে পিন আর সোম তাকে দিয়ে যা কিছুই করাচ্ছে, শেষ পর্যন্ত সব কিছু একাই তার ঘাড়ে চাপানো হবে। কাউ বরাবর সবাইকে বোঝানোর চেষ্টা করছিল যে সে নির্দোষ, কিন্তু হেম তার একটিও কথা বিশ্বাস করেনি। কিছুক্ষণ পর পুলিশ এসে কাউকে গ্রেপ্তার করে নিয়ে যায়, আর কাউ শুধু একটাই কথা বলতে থাকে, আমি নির্দোষ, আমি কিছুই করিনি। এরপর গল্প আবারও অতীতে ফিরে যায়। সিনেমার শুরুতে ট্রেনে যে মহিলাটাকে আমরা দেখেছিলাম তিনি আসলে ওয়ান। তাকে আগে থেকেই নির্দেশ দেওয়া হয়েছিল ট্রেনে উঠে বসতে। তারপর পথে একটি সাদা পতাকা দেখতেই ঠিক সেই জায়গাতেই মুক্তিপণের টাকা ফেলে দিতে হবে। কিন্তু সিনেমার শুরুতে ওয়ান হঠাৎ দৌড়ে গিয়েছিল একটি বড় ভুলের কারণে। সে দূরে দাঁড়িয়ে থাকা একটি স্ক্রেক্রোয়ের গায়ে লাগানো সাদা কাপড়কে আসলে পতাকা ভেবে ভুল করেছিল। তাই সে নির্ধারিত জায়গার আগেই সেখানে টাকার ব্যাগটা ছুঁড়ে ফেলে দেয়। আসল সাদা কাপড়টি ছিল আরও কিছুটা সামনে, যেখানে পিন এবং সোম অপেক্ষা করছিল। কিন্তু ট্রেন চলে যাওয়ায় তারা আর সেই টাকা সংগ্রহ করতে পারেনি। ফলে পিন এবং সোম দুজনেই প্রচণ্ড রেগে যায়। অন্যদিকে কাউ তখন কাছেই একটি কুটিরের মধ্যে ওয়ানচির সঙ্গে ছিল। সে শিশুটির খুব যত্ন নিচ্ছিল এবং তাকে শান্ত রাখার চেষ্টা করছিল। ঠিক সেই সময় পিন এবং সোম সেখানে এসে ওয়ানচিকে জোর করে তুলে নিয়ে যেতে শুরু করে। কাউ সঙ্গে সঙ্গে তাদের বাধা দিয়ে বলে ওয়ানচি তার নিজের ভাগ্নের মতো, তাকে কোথাও নিয়ে যাওয়া যাবে না। কিন্তু পিন আর সোম তার কোনো কথাই শোনেনি, বরং তারা কাউকে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়।
কিছুক্ষণ পর কাউয়ের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতে সেই কাছে একটি অস্ত্র দেখতে পায়। কোনো কিছু না ভেবেই সে সেটি হাতে নিয়ে পিন এবং সোমের পিছনে ধাওয়া করে। এদিকে ওয়াঞ্চি প্রাণপণে চিৎকার করে বলতে থাকে, কাও আমাকে বাঁচাও। সিনেমার একেবারে শুরুতে যে ছোট ছেলেটিকে আমরা সাহায্যের জন্য চিৎকার করতে দেখেছিলাম সে আসলে ওয়াঞ্চি ছিল, আর সে পিন ও সোমকে থামানোর জন্যই বারবার চিৎকার করছিল। কাও সেই চিৎকারের শব্দ অনুসরণ করে দৌড়তে থাকে, কিন্তু হঠাৎ করেই সে আবারও মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে তখন সে বুঝতে পারে দৌড়ানোর সময় সে পড়ে গিয়েছিল এবং তার মাথায় একটি পাথরের সজোরে আঘাত লেগেছিল। এরপর সামনে যে দৃশ্যটি সে দেখতে পায় তা তার পুরো পৃথিবীকে যেন ওলটপালট করে দেয়। সে দেখে পিন আর সোম ইতিমধ্যেই ওয়াঞ্চিকে হত্যা করে মাটির নিচে পুঁতে ফেলেছে, আর ঘটনাস্থলের ঠিক পাশেই পড়ে রয়েছে একটি ছুরি। কাউ কাঁপতে কাঁপতে মাটি খুঁড়ে ওয়াঞ্চির মৃতদেহ বের করে আনে। তারপর শিশুটির মৃতদেহ জড়িয়ে ধরে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে, কারণ সে কখনোই ওয়াঞ্চির কোনো ক্ষতি করতে চায়নি। পিন আর সোম তাকে সম্পূর্ণভাবে প্রতারণা করেছিল। ঠিক সেই সময় সেখানে পুলিশ এসে পৌঁছে যায়। আসলে ওয়ান পুলিশকে সেই জায়গার অবস্থান জানিয়ে দিয়েছিল যেখানে সে মুক্তিপণের টাকা ফেলে দিয়েছিল, আর ঘটনাস্থলের সব প্রমাণ কাউয়ের বিরুদ্ধে থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেয়। এভাবেই পুরো ষড়যন্ত্রের সমস্ত দোষ একা কাউয়ের ঘাড়ে এসে পড়ে। অন্যদিকে হেমসহ কেউই কাউয়ের কোনো কথা বিশ্বাস করেনি। ফলে আদালত ওয়াঞ্চিকে অপহরণ ও হত্যার দায়ে কাউকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। রায় শোনার পর কাউ সম্পূর্ণ ভেঙে পড়ে। আসলে হেম চাইলে খুব সহজেই তাকে বাঁচানোর চেষ্টা করতে পারত, কারণ সে নিজেও একজন দক্ষ আইনজীবী ছিল। চাইলেই সে নতুন করে তদন্ত শুরু করাতে পারত, কিন্তু কাউয়ের সঙ্গে শেষবার দেখা করার সময়ও হেম তার একটি কথাও গুরুত্ব দিয়ে শোনেনি। আর সেই অবহেলার ফলেই আজ কাউকে মৃত্যুদণ্ডের মতো ভয়াবহ শাস্তি পেতে হচ্ছে। এরপর সিনেমায় পরিষ্কারভাবে দেখানো হয় ওয়াঞ্চিকে আসলে পিন আর সোমি হত্যা করেছিল এবং মাটির নিচে পুঁতে রেখেছিল। শুধু তাই নয়, তারা কাউকেও অজ্ঞান করার পর তার সঙ্গে জঘন্য অপরাধও করেছিল। এরপর সমস্ত প্রমাণ এমনভাবে সাজিয়েছিল যাতে সবাই মনে করে ওয়াঞ্চিকে অপহরণ ও হত্যা করেছে কাউই। এমনকি সোম কাউয়ের কিছুটা চুল কেটে নিজের কাছে রেখে দিয়েছিল, কারণ কাউয়ের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর সেই চুল ব্যবহার করে তার আত্মাকে একটি বিশেষ রিচুয়ালের মাধ্যমে বন্দি করার পরিকল্পনা ছিল তাদের। অর্থাৎ কাউয়ের জীবনে একের পর এক শুধু অন্যায় হয়ে চলেছিল। এরপর কেটে যায় পুরো 5 মাস। একসময় কাউকে এমন একটি বিশেষ জেলে রাখা হয় যেখানে শুধুমাত্র মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদেরই রাখা হতো। একদিন হঠাৎ জেলের ওয়ার্ডেন এসে তাকে নতুন কাপড় পরতে বলে। কথাটা শুনে কাউ ভেবেছিল হয়তো হেম শেষ পর্যন্ত তাকে মুক্ত করার ব্যবস্থা করেছে। এই আশায় অনেক দিন পর তার মুখে আবারও একটুখানি হাসি ফুটে ওঠে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে বাস্তবটা সম্পূর্ণ ভিন্ন। ওয়ার্ডেন তাকে মুক্তি দিতে নয়, মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য নিয়ে যাচ্ছে, যেখানে তাকে গুলি করে হত্যা করা হবে। মুহূর্তের মধ্যেই তার সমস্ত আশা ভেঙে চুরে চুরমার হয়ে যায়। এতদিন ধরে বেঁচে থাকার যে শেষ আশাটুকু ছিল সেটাও আজ শেষ হয়ে গেল। এদিকে রেডিওতে কাউয়ের মৃত্যুদণ্ডের খবর প্রচার করা হচ্ছিল। সেই খবর শুনে হেমও ভীষণ ভেঙে পড়ে। এরপর কাউকে তার জীবনের শেষ খাবার খেতে দেওয়া হয়। অবাক করার বিষয় হলো তার শেষ খাবারের প্রতিটি পদ ছিল হেমের সবচেয়ে প্রিয় খাবার, অর্থাৎ মৃত্যুর শেষ মুহূর্তেও সে হেমকে ভুলতে পারেনি। এরপর সেখানে হাজির হয় জেলের এক্সিকিউশন প্যান্থম। অল্প কিছুক্ষণ পরই কাউয়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। প্রথম গুলির পরও কাউ তখনও বেঁচে ছিল, তাই নিশ্চিত করার জন্য তাকে দ্বিতীয়বারও গুলি করে হত্যা করা হয়। কিন্তু তার মৃত্যুর সময় আকাশে একটি বিরল সূর্যগ্রহণ দেখা দিয়েছিল। থাই সংস্কৃতিতে এমন ঘটনাকে অত্যন্ত অশুভ লক্ষণ হিসাবে ধরা হয়, আর সেই কারণেই কাউয়ের আত্মা এক ভয়ঙ্কর প্রতিশোধপরায়ণ আত্মায় পরিণত হয়। মৃত্যুর পরেই তার আত্মা পুরো জেল জুড়ে তাণ্ডব শুরু করে। সে একে একে জেলের প্রতিটি বন্দির ওপর ভর করতে থাকে। এরপর সে সরাসরি ওয়ার্ডন এবং প্যান্থমের ওপর আক্রমণ চালায়। আক্রমণ করার সময় কাউ বরাবর শুধু একটাই কথাই বলতে থাকে,
আমি নির্দোষ, আমি কিছুই করিনি। এক পর্যায়ে কাওয়ের আত্মা প্যান্থমকে গুরুতরভাবে আঘাত করে, তবে কোনো মতে সে প্রাণ নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তখনই সে বুঝতে পারে তাদের উপর যে আত্মা হামলা করেছে সেটি আর কেউ নয়, কাওয়ের আত্মা। আসলে কাও প্রথমে প্যান্থমকেই হত্যা করতে চেয়েছিল, কারণ শেষ পর্যন্ত প্যান্থমই তাকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরী করেছিল। কাওয়ের আত্মা যখন তাকে আক্রমণ করতে আসে, তখন প্যান্থম দ্রুতই সেই বুলেটগুলো বের করে আনে যেগুলো দিয়ে কাউকে গুলি করা হয়েছিল। এরপর সে একটি বিশেষ মন্ত্র পাঠ করতে শুরু করে। সেই মন্ত্রের মাধ্যমে বুলেটগুলো একটি প্রোটেক্টিভ চার্মে পরিণত হয়, যা তাকে অশুভ আত্মার আক্রমণ থেকে রক্ষা করতে পারে। ফলে কাও আর কোনোভাবেই প্যান্থামের ক্ষতি করতে পারছিল না। তাই সে সিদ্ধান্ত নেয় আপাতত প্যান্থামকে ছেড়ে দিয়ে নিজের প্রতিশোধের আসল লক্ষ্যদের খুঁজে বের করবে। তাই সে জেলের দেওয়াল ভেদ করে বাইরে বেরিয়ে আসে। এরপর গল্পের দৃশ্য বদলে যায়। আমরা হেমের স্ত্রী মেয়েকে দেখতে পাই। হঠাৎ সে বাড়ির বাইরে থেকে একটি মেয়ের কণ্ঠ শুনতে পায়। সেই কণ্ঠ ছিল কাওয়ের। সে হেমের সঙ্গে দেখা করতে এসেছে, অথবা আরও স্পষ্ট করে বললে নিজের প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছে। কিন্তু মেয়েকে দেখা মাত্রই সে হঠাৎ করে বাড়ির জানালা বন্ধ করে দেয়। এতে করে মেয়ে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে। তার চিৎকার শুনে হেম দ্রুত তার কাছে চলে আসে। মি তাকে জানায় একটু আগেই একটা মেয়ে তার সঙ্গে দেখা করতে এসেছিল। কথাটা শুনেই হেম বাইরে তাকিয়ে অবাক হয়ে যায়। সে দেখে সত্যিই কাউ বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। হেম প্রথমে মনে করে হয়তো কাউ কোনোভাবে জেল থেকে পালিয়ে এসেছে। এই ভেবে সে দ্রুত ভিতরে গিয়ে নিজের বন্দুক বার করতে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই মির বাবার বাড়ির থেকে একটি ফোন আসে। ফোনে জানা যায় আগের দিন রাতে মিয়ের বাবার একটি ভয়াবহ দুর্ঘটনা হয়েছে এবং তিনি মারা গেছেন। মি যখন কান্না জড়িত কণ্ঠে এ খবর হেমকে জানায়, তখন সে লক্ষ্য করে হেম অস্বাভাবিক আচরণ করছে, কারণ ঠিক সেই সময় কাওয়ের আত্মা হেমের শরীরের ওপর ভর করেছিল। তবে কয়েক মুহূর্ত পর হেম আবার স্বাভাবিক হয়ে যায়। এরপর মিকে সঙ্গে নিয়ে সে মেয়ের বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে পিন এবং সোম সেই একই জায়গাতেই বসেছিল যেখানে তারা ওয়ানচিয়ের মৃতদেহ পুঁতে রেখেছিল। সেখানে সোম একটি বিশেষ কালো জাদুর রিচুয়াল করছিল। তার উদ্দেশ্য ছিল কাওয়ের আত্মাকে নিজের নিয়ন্ত্রণে বন্দি করা। হয়তো সে আগেই বুঝে গিয়েছিল মৃত্যুর পর কাওয়ের আত্মা ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে। কিন্তু রিচুয়াল শেষ হওয়ার আগেই কাওয়ের আত্মা সেখানে উপস্থিত হয়। মুহূর্তের মধ্যে সে সোমের ওপর ভয়ঙ্করভাবে ঝাঁপিয়ে পড়ে এবং নির্মমভাবে তার মাথার চুল ছিঁড়ে ফেলে। এরপর সে সোমকে এতটাই নিষ্ঠুরভাবে হত্যা করে যে দৃশ্যটি সত্যি শিউরে ওঠার মতো। পরের দিন সকালে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। সঙ্গে আসে সোমের বাবাও। তিনিও কালো জাদু এবং শ্বেত জাদু দুই ধরনের বিদ্যাতেই দক্ষ ছিলেন। নিজের ছেলের বিকৃত মৃতদেহ দেখে তিনি ভেঙে পড়েন। এরপর জানতে চান আসলে কে তার ছেলেকে হত্যা করেছে। সত্য জানার জন্য তিনি একটি বিশেষ মন্ত্র পাঠ করেন। মন্ত্রের প্রভাবে কয়েক মুহূর্তের জন্য সোমের আত্মা আবারও তার মৃতদেহে ফিরে আসে। সেই সময় সে তার বাবাকে জানায় তাকে হত্যা করেছে কাওয়ের প্রতিশোধ পরায়ণ আত্মা। অন্যদিকে পিনের ওপর কাওয়ের আত্মা ভর করে। পিনের শরীর থেকে সেই আত্মাকে বের করে আনতে সেখানে একজন শক্তিশালী শামান এবং তার কয়েকজন সহযোগী এসে পৌঁছায়। ঠিক তখনই ঘরে অজানা আবারও একটি লেখা ভেসে ওঠে, যার অর্থ ছিল আমি নির্দোষ। শামান বিভিন্ন মন্ত্র পড়ে পিনের শরীর থেকে কাওয়ের আত্মাকে বের করার চেষ্টা করতে থাকে। এক সময় আয়নার ভেতরে স্পষ্টভাবে কাওয়ের ভয়ঙ্কর আত্মাকে দেখা যায়। কাওয়ের আত্মা এতটাই শক্তিশালী এবং প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছিল যে তাকে দমন করা মোটেও সহজ ছিল না। তবুও দীর্ঘ চেষ্টার পর শামান কোনোভাবে কাওয়ের আত্মাকে পিনের শরীর থেকে বের করে আনতে সক্ষম হয়। ঠিক সেই সময় পিনের গর্ভবতী স্ত্রী সেখানে উপস্থিত হয়। কিন্তু কাওয়ের অভিশাপ তখনও শেষ হয়নি। কাও এমন একটা বিভ্রম সৃষ্টি করে যাতে পিম নিজের স্ত্রী, শামান এবং তার সহযোগীদের পরিবর্তে সবার জায়গায় কাউকেই দেখতে শুরু করে। ফলে পিন সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে শামানের হাত থেকে ছুরিটি ছিনিয়ে নিয়ে প্রথমে শামান এবং তার সহযোগীদের উপর আক্রমণ চালায়। এরপর নিজের গর্ভবতী স্ত্রীর দিকেও ছুটে যায় এবং বারবার ছুরিঘাত করে তাকে নির্মমভাবে হত্যা করে। সব কিছু শেষ হয়ে যাবার পর
পিনের জ্ঞান ফিরে আসে। চারিদিকে ছড়িয়ে থাকা রক্ত আর মৃতদেহগুলো দেখে সে বুঝতে পারে নিজের হাতেই সে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধটি করে ফেলেছে। নিজের প্রাণ বাঁচানোর জন্য পিন দ্রুত জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যায়, কারণ এখন সে শুধু কাউয়ের ষড়যন্ত্রের শিকারী নয়, নিজের গর্ভবতী স্ত্রীর হত্যাকারী হিসাবেও পুলিশের চোখে একজন অপরাধী। ঠিক যেমনভাবে একসময় পিন আর সোম মিথ্যা ফাঁদ পেতে কাউকেও হত্যার দায়ে ফাঁসিয়েছিল, এবার কাউয়ের আত্মা তাদের ঠিক একই যন্ত্রণা অনুভব করাতে শুরু করলো। এদিকে মি তার বাবার শেষকৃত্যে উপস্থিত হয়, কিন্তু হেম সেখানে আসেনি, কারণ তার শরীর খারাপ থাকায় সে বাড়িতেই ফিরে গিয়েছিল। শেষকৃত্যের সময় একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। জানা যায় মির বাবাই সেই বিচারক যিনি কাউকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। শুধু তাই নয়, সিনেমায় এটাও দেখানো হয় যে মিয়ের বাবার গাড়ির দুর্ঘটনাটিও আসলে কাউয়ের আত্মাই ঘটিয়েছিল। অর্থাৎ কাউয়ের আত্মা একে একে সেই প্রত্যেক মানুষের কাছে প্রতিশোধ নিচ্ছিল যারা কোনো না কোনোভাবে তার মৃত্যুর সঙ্গে জড়িত ছিল। ঠিক তখনই সেখানে সোমের বাবা এবং এক্সিকিউশন প্যান্থম উপস্থিত হন। তারা মিকে পুরো ঘটনাটা খুলে বলে। তাদের মতে কোনো অজানা কারণে কাউয়ের প্রতিশোধপরায়ণ আত্মা এখন সেই প্রত্যেক মানুষকে তার লক্ষ্য করছে যারা তার মৃত্যুর সঙ্গে জড়িত। সেই তালিকায় রয়েছে বিচারক পিন, সোম, প্যান্থম, হেম এবং ওয়ান। আর এখন কাউয়ের আত্মা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর হয়ে উঠেছে। এরপর তারা মিকে বলে যত দ্রুত সম্ভব হেমকে নিয়ে সোমের বাড়িতে চলে আসতে। কথা শেষ হতেই মি আর এক মুহূর্ত দেরি না করে হেমকে আনতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তখন কাউয়ের আত্মা ইতিমধ্যেই হেমকে তাড়া করতে শুরু করেছে। সে হেমকে একের পর এক অতীতের স্মৃতি দেখাতে থাকে। সেই স্মৃতিগুলোর মাধ্যমে আমরা জানতে পারি একসময় কাউ ছিল একেবারে স্বাভাবিক হাসি খুশি একটি মেয়ে। শুধু তাই নয়, হেম এবং কাউ একে অপরকে গভীরভাবে ভালোবাসত, কিন্তু হেমের বোন ওয়ান কোনোভাবেই চাইতো না যে তার ভাই কাউকে বিয়ে করুক। এই কারণে ওয়ানের কথায় হেম ব্যাংককে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আসলে ওয়ান আগে থেকেই ব্যাংককে একটি মেয়ের সঙ্গে হেমের বিয়ের ব্যবস্থা করে রেখেছিল। তার পরিকল্পনা ছিল কাউকে নিজের দোকানে কাজ করতে দিলে সময়ের সঙ্গে সঙ্গে সে হেমকে ভুলে যাবে। কিন্তু সব কিছু তার ভাবনার মতো হয়নি। যখন কাউ জানতে পারে হেম তাকে কিছু না জানিয়েই একা ব্যাংককে চলে যাচ্ছে, তখন সে পুরোপুরি ভেঙে পড়ে। সেই আঘাত থেকেই সে গভীর বিষণ্ণতায় ডুবে যায় এবং ধীরে ধীরে তার মানসিক ভারসাম্য নষ্ট হতে শুরু করে। আর যে মেয়েটির সঙ্গে হেমের বিয়ে হয়েছিল সে আর কেউ নয়, মি। কাউয়ের আত্মা হেমকে অতীতের সেই সব স্মৃতিগুলো দেখিয়ে বারবার মনে করিয়ে দেয় কিভাবে সে তাকে ফেলে চলে গিয়েছিল এবং তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। এরপর কাউ হেমকে নিজে তৈরি এক ভয়ঙ্কর বিভ্রমের মধ্যে আটকে ফেলে। ঠিক সেই সময় মি সেখানে পৌঁছে যায়। হঠাৎ কাউয়ের আত্মা হেমের শরীরের ওপর ভর করে মিয়ের দিকে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু মি ভয় না পেয়ে হেমকে জোরে একটি চড় মারে। এরপর সে কাউয়ের উদ্দেশ্যে প্রশ্ন করে সে কেন এসব করেছে। ঠিক তখনই দেখা যায় কাউ এবার মিকেও সেই বিভ্রমের জগতে আটকে ফেলেছে। কয়েক মুহূর্তের পর মি কোনোভাবে সেই বিভ্রম থেকে বেরিয়ে আসে। সে দেখে হেম তো আসলে ঘরের ভেতরের টেবিলের পাশেই বসে আছে। কিন্তু ঠিক তখনই হঠাৎ পুরো বাড়ির জানালা দরজা আপনা আপনি খুলে যায়। চারিদিকে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। এরপর কাউয়ের আত্মা হেমকে টেনে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময় মি দ্রুত একটি পবিত্র কাপড় এনে দরজার উপরে ছুঁড়ে মারে। কাপড়টি দরজায় লেগে যাওয়ার সঙ্গে সঙ্গেই দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। মুহূর্তের মধ্যেই ঝড় থেমে যায় এবং সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায়। সম্ভবত এই পবিত্র কাপড়টি মিকে আগেই সোম দিয়েছিল। এরপর মি আর এক মুহূর্ত দেরি করে না, হেমকে গাড়িতে তুলে সোমের বাড়ির দিকে রওনা দেয়। পথে সে হেমকে সব কিছু খুলে বলে। সে জানায় সোমের মতে কাউয়ের আত্মাই সেই প্রত্যেক মানুষকে হত্যা করতে চাইছে যারা তার মৃত্যুর সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। অর্থাৎ ওয়ানও এখন মারাত্মক বিপদের মধ্যে রয়েছে। কিছুক্ষণ পর তারা সোমের বাড়িতে পৌঁছে যায়। সেখানে পৌঁছানোর পরও হেম অস্বাভাবিক আচরণ করতে থাকে। হেমকে দেখেই সোম বুঝে যায় কাউয়ের আত্মা এখনও তার শরীরের ওপর ভর করে আছে। এরপর সোম একটি বিশেষ রিচুয়াল শুরু করে।
অনেক কষ্টে সে হেমের শরীর থেকে কাউয়ের আত্মাকে বের করে আনতে সক্ষম হয়। রিচুয়াল শেষ হওয়ার পর দেখা যায় সোমের পুরো শরীরে সাদা সাদা দাগ ফুটে উঠেছে। মি অবাক হয়ে এর কারণ জানতে চাইলে সোম জানায় যখনই সে নিজের অতি প্রকৃত শক্তি ব্যবহার করে তখনই তার শরীরে এই সাদা দাগগুলো দেখা যায়। এরপর সোম হেমকে নিজের তত্ত্বাবধানে রাখে। পাশাপাশি সে মিকে জানায় কাউয়ের প্রতিশোধপরায়ণ আত্মাকে থামাতে হলে তাদের একটি প্রাচীন এক্সিকিউশন রিচুয়াল সম্পন্ন করতে হবে। এই বিশেষ রিচুয়াল অনুযায়ী যদি কোনো ব্যক্তি হত্যার পর প্রতিশোধপরায়ণ আত্মায় পরিণত হয় তাহলে তাকে যে অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছিল সেই অস্ত্রের মাধ্যমে তার আত্মাকেও ধ্বংস করা সম্ভব। কাউয়ের ক্ষেত্রে সেই অস্ত্রটি ছিল গুলিগুলো। সোম আরও জানায় প্যান্থম আগেই সেই গুলিগুলো সংগ্রহ করে রেখেছিল। এসব গুলি শুধু আত্মাকে ধ্বংস করতেই নয়, অশুভ শক্তির বিরুদ্ধে সুরক্ষাও দিতে পারে। এরপর সোম একটি বিশেষ বুলেট মেয়ের হাতে তুলে দেয় আর জানায় বাকি বুলেটগুলো সঠিক সময়ে ব্যবহার করা হবে। এরপর মি দ্রুত ওয়ানের কাছে যায় এবং পুরনো ঘটনাটা তাকে খুলে বলে। ঠিক তখনই সিনেমায় আরেকটি অতীতের দৃশ্য দেখানো হয়। দেখা যায় ওয়ান হেম এবং মিয়ের এঙ্গেজমেন্টের জন্য যে আংটিগুলো নিয়ে এসেছিল সেগুলো একসময় হেম কাউকে পরিয়ে দেবার প্রতিশ্রুতি দিয়েছিল। অর্থাৎ যে আংটিগুলো একসময় কাউ এবং হেমের বিয়ের প্রতীক হওয়ার কথা ছিল এখন সেগুলো মিয়ের হাতেই পরানো হবে। এই দৃশ্যটি কাউকে সম্পূর্ণ ভেঙে দেয়। আসলে এটাই ছিল সেই মুহূর্ত যেদিন থেকে কাউ তার মানসিক ভারসাম্য পুরোপুরি হারিয়ে ফেলেছিল। এরপর মি সোমের দেওয়া বিশেষ বুলেটটি ওয়ানের হাতে তুলে দেয়। সে ওয়ানকে জিজ্ঞাসা করে কাউয়ের জিনিসপত্র সে পুড়িয়ে ফেলেছে কিনা। ওয়ান জানায় কাউয়ের প্রায় সব জিনিসই সে পুড়িয়ে দিয়েছে, তবে ভয়ে সে কখনো কাউয়ের বাড়িতে যায়নি। এরপর মি দ্রুত কাউয়ের বাড়ির দিকে রওনা দেয়। বাড়িটি খুব বেশি দূরে ছিল না। সেখানে গিয়ে সে দেখে পুলিশ ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছে, কারণ কোনো একজন কাউয়ের বাড়ির সব জিনিসপত্র আগুনে পুড়িয়ে দিয়েছে। মি বাড়ির ভেতরে ঢুকে লক্ষ্য করে কাউয়ের ঘরের দরজা কোনোভাবেই খুলছে না, কিন্তু সে দরজার সামনে পৌঁছতেই দরজাটি আপনা আপনি খুলে যায়। ঘরে ঢুকে মি এমন কোনো জিনিস খুঁজতে শুরু করে যেটি কাউয়ের সবচেয়ে প্রিয় ছিল, কারণ অনেক সময় আত্মারা তাদের সবচেয়ে প্রিয় বা আবেগের সঙ্গে জড়িয়ে থাকা জিনিসের সঙ্গে সংযুক্ত থাকে। এদিকে অনেক খোঁজাখুঁজির পরেও সে তেমন কিছু খুঁজে পায় না, তবে একটি পুরনো ছবি তার নজরে আসে। ছবিটিতে একসঙ্গে ছিল কাউ এবং হেম। ছবিটি দেখেই মি পুরো সত্যিটা বুঝে যায়। সে বুঝতে পারে হেম একসময় কাউকে ভালোবাসতো, কিন্তু পরে তাকে ছেড়ে চলে গিয়েছিল, আর সেই বিশ্বাসঘাতকতার কারণেই কাউ প্রতিশোধ নিতে ফিরে এসেছে। এরপর মি ছবিটি আগুনে পুড়িয়ে দেয়। ছবিটি পুড়ে যেতেই কাউয়ের আত্মা ভয়ঙ্করভাবে ক্ষিপ্ত হয়ে ওঠে। চারপাশের জানালার কাঁচ একের পর এক ভেঙে যেতে শুরু করে। পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠতে দেখে মি দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ওয়ানের দোকানে পিন এসে উপস্থিত হয়। সে তখন সম্পূর্ণভাবে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, তাই সে দোকানের চারিদিকে আগুন লাগিয়ে দেয় এবং ওয়ানকে বেঁধে ফেলে। ঠিক তখনই একটি গুরুত্বপূর্ণ সত্য আমাদের সামনে আসে। আসলে কাউয়ের বাড়িতে আগুন লাগিয়ে তার সব জিনিসপত্র পুড়িয়ে দিয়েছিল পিনই, কিন্তু তাতেও কাউয়ের আত্মা তার পিছু ছাড়েনি। পিন বুঝতেই পারছিল না কি করলে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে। ঠিক সেই সময় কাউয়ের আত্মা তার মনের ভেতরে ফিসফিস করে বলে ওয়ানকে পুড়িয়ে মারলে সব ঠিক হয়ে যাবে। পিন সেই কথায় বিশ্বাস করে ওয়ানকে উপরের একটি ঘরে আটকে রাখে। জানালার বাইরে দাঁড়িয়ে কাউয়ের আত্মা পুরো ঘটনাটি দেখছিল। ঠিক তখনই ওয়ানের হাত থেকে সেই বিশেষ সুরক্ষা বুলেটটি মাটিতে পড়ে যায়। সে বুলেটটি তুলে নেওয়ার চেষ্টা করতেই কাউ তাকে বাধা দেয়। এরপর কাউ সরাসরি ওয়ানের উপর আক্রমণ চালায়। প্রাণ বাঁচাতে ওয়ান দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কাউ তাকে শূন্যে তুলে সিঁড়ি থেকে নিচে ছুঁড়ে ফেলে দেয়। ভয়ঙ্কর আঘাতে ওয়ানের ঘাড় ভেঙে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে নিজের সব অপরাধের ভার আর সহ্য করতে না পেরে পিন নিজের বেল্ট দিয়ে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করে। মি সেখানে পৌঁছানোর আগে সব কিছু শেষ হয়ে যায়। ওয়ান এবং পিন দুজনেই তখন মৃত। এই ভয়ঙ্কর ঘটনার পর মি আতঙ্কিত হয়ে সোম এবং প্যান্থমের কাছে ফিরে যায়। সোম তখন একটি বিশেষ রিচুয়ালের অনুষ্ঠান শুরু করে। সে কাউকে হত্যা করতে ব্যবহৃত পুরনো বুলেটগুলো গলিয়ে নতুন বিশেষ বুলেট তৈরি করে
এরপর সেই বুলেটগুলো নিজের পিস্তলে ভরে নেয়। সব প্রস্তুতি শেষ হওয়ার পর সোম, প্যান্থম, মিম, হেম চারজনই সেই জেলের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ কাওয়ের আত্মাকে ধ্বংস করার জন্য সেই প্রাচীন এক্সিকিউশন রিচুয়ালটি ঠিক সেই জায়গাতেই সম্পন্ন করতে হবে যেখানে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, অর্থাৎ জেলের এক্সিকিউশন রুমের ভেতরেই। জেলে পৌঁছানোর পর মি হেমের কাছে জানতে চায় কাউ কেন বিশেষ করে ওয়ানের ওপরই এতটা বেশি ক্ষিপ্ত ছিল। তখন হেম অবশেষে পুরো সত্যি স্বীকার করে। সে জানায় কাউয়ের মানসিক অবস্থা যখন দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল তখন ওয়ান তাকে একটি ঘরে তালাবন্ধ করে রাখত। অদ্ভুত বিষয় হলো পিন যেভাবে ওয়ানকে একই ঘরে আটকে রেখেছিল সেটাই ছিল কাউয়ের অতীতের সেই নির্যাতনের পুনরাবৃত্তি, অর্থাৎ কাউ প্রত্যেককে সেই একই যন্ত্রণা অনুভব করতে চাইছিল যেটা সে জীবিত অবস্থায় সহ্য করেছিল। ওয়ান দীর্ঘদিন কাউয়ের ওপর অকথ্য মানসিক নির্যাতন চালিয়েছিল, আর হেম সব কিছু জেনেও কখনো তাকে থামানোর চেষ্টা করেনি। যে মানুষটাকে সে ভালোবাসত তার সঙ্গেই এমন অন্যায় হতে দিয়েছিল। তাই এই ঘটনার জন্য শুধু ওয়ান নয়, হেমও সমানভাবে দায়ী ছিল। এরপর হেম আরও স্বীকার করে সে মেয়ের কাছেও পুরো সত্যিটা লুকিয়ে রেখেছিল, যদিও মেয়ে আগেই জেনে গিয়েছিল যে কাউ একসময় হেমের প্রেমিক ছিল। এরপর সবাই মিলে জেলের এক্সিকিউশন রুমে প্রবেশ করে। সেখানে পৌঁছেই সোম প্রাচীন এক্সিকিউশন রিচুয়াল শুরু করে, কিন্তু কাউয়ের আত্মাও চুপ করে বসেছিল না। সে একে একে সবাইকে নিজের ভয়ঙ্কর বিভ্রমের জগতে আটকে ফেলতে শুরু করে। তাদের চোখে এমন এক দৃশ্য ভেসে ওঠে যেখানে কাউ আগের মতোই মৃত্যুদণ্ডের খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে, কিন্তু বাস্তবে সেটা কাউ নয়, সেখানে বাঁধা ছিল মি। আর প্যান্থম অজান্তেই মিকে গুলি করতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে হেম তাকে থামানোর চেষ্টা করে, তবুও গুলিটি ছুটে যায়। ভাগ্য ভালো গুলিটি মিয়ের গায়ে না লেগে পাশ দিয়ে বেরিয়ে যায়, কিন্তু তখনও কাউ তাদের বিভ্রমের মধ্যে আটকে রেখেছিল। এরপর সবাই দেখতে পায় মিয়ের রূপ ধারণ করে কাউ হেমের একেবারে পাশেই দাঁড়িয়ে আছে। তার চোখ ছিল হেমের হাতে থাকা বিশেষ আংটির দিকে। এই দৃশ্য দেখেই সোম সব কিছু বুঝে যায়। সে বুঝতে পারে কাউয়ের আত্মা আসলে কোনো বাড়ি, কোনো জিনিস বা অন্য কিছুর সঙ্গে নয়, সে এখনও সেই বিশেষ আংটির সঙ্গেই আবেগের বন্ধনে বাঁধা রয়েছে, কারণ এই আংটিটিই ছিল হেমের সেই প্রতিশ্রুতির প্রতীক যা সে একদিন কাউকে দিয়েছিল। এরপর কাউয়ের আত্মা হেমকে আবারও সেই মৃত্যুদণ্ডের খুঁটির সঙ্গে বেঁধে ফেলে। হেম প্রাণপণে চেষ্টা করতে থাকে নিজের আঙুল থেকে আংটিটি খুলে ফেলতে। এদিকে সুযোগ বুঝে ফ্যান্থম সেই বিশেষ বুলেট দিয়ে কাউয়ের আত্মার দিকে গুলি ছোড়ে। ঠিক তখনই হেম আংটি খুলে ফেলতে সক্ষম হয়। আংটিটি মাটিতে পড়ে যায়, কিন্তু অবাক করার মতো বিষয় হলো তবুও কাউয়ের আত্মার কিছুই হয় না, বরং সে আগের চেয়ে আরও ভয়ঙ্কর ও ক্রোধান্বিত হয়ে ওঠে। তার প্রচণ্ড চিৎকারে পুরো ঘর কেঁপে ওঠে। সেই অতিপ্রাকৃত শক্তির প্রভাবে উপস্থিত সবাই অসহ্য যন্ত্রণায় কাতরাতে শুরু করে। কাউকে থামানোর জন্য ফ্যান্থম মন্ত্রপাঠ শুরু করে, কিন্তু কাউয়ের আত্মা তাকে শিকল দিয়ে বেঁধে ফেলে। তবুও ফ্যান্থম শেষ পর্যন্ত মন্ত্রপাঠ চালিয়ে যেতে থাকে। তাকে সাহায্য করতে এগিয়ে আসে সম, কিন্তু কাউয়ের আত্মা তখন এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে সমও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এক পর্যায়ে কাউ প্যান্থমকে সেই মৃত্যুদণ্ডের খুঁটির সঙ্গে বেঁধে ফেলে, তারপর একইভাবে গুলি করে তাকে হত্যা করে। প্যান্থমের মৃত্যুতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এদিকে সোম মাটিতে পড়ে থাকা আংটিটি ধ্বংস করার চেষ্টা করে, কিন্তু কাউয়ের আত্মা তাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। আঘাতে সোমের মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। তখন সে বুঝতে পারে কাউকে থামানোর আর কোনো উপায় নেই। শেষ চেষ্টা হিসাবে সোম নিজের রক্ত দিয়ে মাটিতে একটি রহস্যময় প্রতীক আঁকে। এরপর সেই প্রতীকের শক্তি ব্যবহার করে কাউয়ের আত্মাকে নিজের শরীরের ভেতরে বন্দি করে ফেলে। তারপর সে মিকে বলে, আমাকে গুলি করো, এটাই কাউয়ের আত্মাকে ধ্বংস করার একমাত্র উপায়। মি দ্বিধায় পড়ে গেলেও শেষ পর্যন্ত সোমের কথাই মানতে প্রস্তুত হয়। ঠিক তখনই হেম নিজের বাঁধন ছিঁড়ে মুক্ত হয়ে যায়। মুক্ত হয়েই সে মাটিতে পড়ে থাকা বিয়ের আংটিটি নষ্ট করে দেয়। আংটিটি নষ্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কাউয়ের আত্মা সোমের শরীর থেকে বেরিয়ে আসে, আর সেই সুযোগেই মি বিশেষ বুলেট দিয়ে কাউয়ের আত্মাকে গুলি করে। অবশেষে কাউয়ের প্রতিশোধ পরায়ণ আত্মার সমাপ্তি ঘটে। এর সঙ্গে সঙ্গেই সবাই কাউয়ের তৈরি বিভ্রম থেকে মুক্ত হয়ে বাস্তবে ফিরে আসে, কিন্তু প্যান্থম তখন আর বেঁচে নেই।
এরপর সোম মি এবং হেমকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলে। তারা জেল ছেড়ে বেরিয়ে পড়ে। পথে হেম মিকে বলে এবার থেকে সে একজন ভালো মানুষ হয়ে বাঁচবে, নিজের অতীতের সব ভুল শুধরে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু ঠিক তখনই গল্পে আসে সবচেয়ে বড় টুইস্ট। হঠাৎ তাদের গাড়ির সামনে একটি বাস চলে আসে। প্রচণ্ড সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় হেম এবং মি দুজনেই মারা যায়। এরপর দেখা যায় মেয়ের হাতে থাকা বিয়ের আংটিটিতে ধীরে ধীরে কাওয়ের নাম জ্বলজ্বল করে উঠছে। অর্থাৎ হেম যে আংটিটি ভেঙেছিল সেটি একমাত্র আংটি ছিল না, কাওয়ের হৃদয়ের সঙ্গে জড়িয়েছিল দুটি বিয়ের আংটি। সে চেয়েছিল সেই আংটিগুলো একদিন তার আর হেমের হাতেই শোভা পাক। তাই একটি আংটি ধ্বংস করলেও কিছু বদলায়নি। দুটি আংটি সম্পূর্ণভাবে ধ্বংস না হওয়া পর্যন্ত তার আত্মা মুক্ত হওয়ার ছিল না। কিন্তু বিষয়টি কেউ বুঝতে পারেনি, অর্থাৎ কাওয়ের আত্মা তখনও সম্পূর্ণভাবে ধ্বংস হয়নি। শেষ প্রতিশোধ নেওয়ার জন্যই সে হেম এবং মিয়ের মৃত্যু ঘটায়। এরপর শেষ দৃশ্যে দেখা যায় কাওয়ের আত্মা হেম এবং মিয়ের মৃতদেহর পাশে শান্তভাবে বসে আছে। ধীরে ধীরে তার চোখ স্বাভাবিক হয়ে আসছে, কারণ এতক্ষণে তার সমস্ত প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে। এবার আর তার মনে কারোর প্রতি কোনো রাগ বা ঘৃণা অবশিষ্ট নেই। সবশেষে সিনেমায় দেখানো হয় মৃত্যুর পর হেম এবং কাও অন্য এক জগতে একসঙ্গে রয়েছে। যে প্রতিশ্রুতি হেম জীবিত অবস্থায় রাখতে পারেনি, মৃত্যুর পরে সে অবশেষে সেটি পূরণ করে। এবার থেকে তারা দুজন চিরদিন একসঙ্গেই থাকবে। আর ঠিক এখানেই শেষ হয় কিং কাও সিনেমার গল্প। আসলে এই সিনেমাটি বাস্তব কিং কাওয়ের জীবন থেকে অনুপ্রাণিত। বাস্তবে তিনি ছিলেন থাইল্যান্ডের দ্বিতীয় নারী বন্দী, যাকে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সিনেমায় দেখানো অপহরণ ও হত্যার ঘটনাগুলো সেই বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মিত। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো মৃত্যুর আগ পর্যন্ত কাও বারবার একটা কথাই বলে গিয়েছিল, আমি নির্দোষ, আমি কিছুই করিনি। সেই বাস্তব ঘটনাকেই অতিপ্রাকৃত ও হরর উপাদানের সঙ্গে মিশিয়ে এই সিনেমার গল্প তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল কিং কাও সিনেমার সম্পূর্ণ গল্প। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন। তাছাড়া আপনারা যদি কাওয়ের জায়গায় থাকতেন তাহলে কি করতেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আমি আবারও ফিরে আসব এমনই সব হরর ও সাসপেন্স ভরা মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।